বিকেল হয়ে এলে বিক্রমের ঘুম ভাঙল। সে দেখল ইরা তার পাশে ঘুমোচ্ছে। ইরা চোখ খুলে বলল, আরে শিরোমণি দেখছি ঘুম থেকে উঠে গেছে। ঘুমের ভাব কেটে গেলে বিক্রম অবাক হয়ে নিজের দুহাত দেখতে থাকল। প্রচণ্ড অবাক হয়ে বিক্রম বলল, আমার মনে হচ্ছে আমার শক্তি বেড়ে গেছে, নবম শক্তিচক্র পেয়ে গেলাম। এর আগের বার ঘুমিয়ে ঘুমিয়ে বিক্রম শক্তিচক্র পেয়ে গিয়েছিল। বিক্রম হাসতে হাসতে বলল, আজকের দিনটা ভীষণ ভালো। আমার নবম শক্তিচক্রের খুশিতে আজকে তোকে পার্টি দেব, কিন্তু তার জন্যে আমাদের এখন মেসিডোরিয়াতে যেতে হবে। সন্ধে হয়ে গেছে, চল তাড়াতাড়ি যাই। বিক্রমের কথা শুনে ইরা হেসে বলল, ছোটখাটো পার্টি দিলে কিন্তু চলবে না। অনেক দিন অপেক্ষা করেছি এই খুশির দিনের জন্য। কিরে, বড় পার্টি দিবি তো? বিক্রম এবার চালাকি করে বলল, আমি তো গরিব, এখন ছোট পার্টি দিচ্ছি, পরে পাক্কা বড় পার্টি হবে। এখন পকেট ফাঁকা রে। আজ সত্যি বলতে বিক্রম মন থেকে ইরাকে ধন্যবাদ দিতে চায়। বিক্রম আজ ইরাকে খাওয়াতে নিয়ে গেল। বিক্রম নিজের ঘরে ঢুকে লাফিয়ে বিছানায় শুয়ে পড়ল। আস্তে আস্তে নিজেকে বলল, শেষ পর্যন্ত আমি এবার আবার একলব্য হয়ে যাব। বিক্রম শুনল আংটির ভেতর থেকে বিদুর হাসছেন। তিনি হাসতে হাসতে বিক্রমকে বললেন, তোমার সাফল্যের পিছনে ইরার একটা বড় হাত আছে। শুধু হাত কেন, গোটা শরীর আছে। ওই আজকে তোমাকে নবম শক্তি চক্র পেতে সাহায্য করেছে। বিক্রম এবার আচার্য বিদুরকে প্রশ্ন করল, বুঝলাম না, ইরা নবম শক্তি চক্র পেতে সাহায্য করেছে মানেটা কি? এবার বিদুর আংটির বাইরে এসে বললেন, আমি বলতে চাইছি মানে একমাত্র ইরার অবদান এরকম কিন্তু নয়। তুমি যথেষ্ট পরিশ্রম করেছো ঠিকই, কিন্তু বিদুর কথা বলতে বলতে থেমে গেলেন। তাই বিক্রম আবার জিজ্ঞাসা করল, কিন্তু কি আচার্য, আপনি কি বলতে চাইছেন? এবার বিদুর পরিষ্কারভাবে বললেন, আজকে যদি ইরা তোমাকে সাহায্য না করত, তাহলে নবম শক্তিচক্র পেতে তোমার আরো 1-আধ সপ্তাহ লেগে যেত। বিক্রম এই কথা শুনে সাথে সাথে বিছানা থেকে উঠে আচার্যর দিকে দেখল। তারপর চোখ গোল গোল করে বলল, তার মানে ইরা আমাকে জাদু দিয়ে? বিদুর বুঝলেন বিক্রম তার কথা বুঝে গেছে। বিক্রম দুঃখ পেল না, বরং খুশি হয়ে বলল, যদি মেনে নিই যে এই শক্তিচক্রের পিছনে ইরার হাত আছে, তাতে কি যায় আসে? আপাতত আমি নবম শক্তিচক্র অবধি পৌঁছে গেছি। একলব্য র্যাঙ্ক পেতে গেলে আমাকে আগামী 5-6 মাস কঠিন পরিশ্রম করতে হবে। আচার্য, আমি 1 বছর নষ্ট করেছি। আমার মনে হয় না যে আগামী 2 বছরে আমি রিয়ার সমান শক্তিশালী হতে পারব। বিদুর বিক্রমের হতাশা টের পেলেন, কিন্তু কিছু বললেন না। বিক্রম বিদুরের নীরবতা দেখে আবার বলল, রিয়ার ট্রেনিং জনক দলের লিডার নিজে করান। যেহেতু জনক দল অত্যন্ত শক্তিশালী, সুতরাং রিয়াও সবার থেকে বেশি শক্তিশালী যোদ্ধাদের মধ্যে একজন। জনক দলের কাছে শান্ডিলের মতন প্রথম সারির বৈদ্য আছেন। শান্ডিল যদি রিয়াকে সাহায্য করতে শুরু করে, তাহলে তো সর্বনাশ। বিক্রমের কথা শুনে বিদুর হো হো করে হেসে উঠলেন। হাসতে হাসতে গড়িয়ে গিয়ে বিদুর বললেন, যে প্রথম সারির বৈদ্যের কথা বলছো তাকে আমি বেশ ভালো করে চিনি। শান্ডিল মাত্র 6খানা শক্তিচক্র পাওয়া একজন বৈদ্য। ওকে লোকে বড়ির জাদুকর কেন বলে ভগবান জানে। বড়ি বানানো ছাড়া ও আর কি করতে পারে? কিচ্ছু না। বিক্রম বুঝতে পারলো বিদুর কোনো সাধারণ বৈদ্য নয়, বিদুর খুবই ক্ষমতাবান কেউ। এরপর বিদুর আবার বললেন, আগামীকাল কিছু জিনিস কিনতে হবে। সবার প্রথমে আমরা কিনবো চমৎকারী শরবতের রহস্য, মানে যে জিনিসটা দিয়ে ওটা তৈরি হয় সেই চমৎকারী পাউডার বানানোর জড়িবুটি। পাউডারটা খেতে তেঁতো আর জঘন্য, কিন্তু শক্তি বাড়ানোর জন্য চমৎকারী শরবতের থেকেও বেশি কাজ করে। আর আমার মনে হয় না রিয়ার মতন রক চটা মেয়ে এরকম বিচ্ছিরি জিনিস খেতে রাজি হবে। কথাটা শুনে বিক্রম চমকে গিয়ে বলল, চমৎকারী শরবত? সে কি আচার্য, আপনি তো প্রথমে বলেছিলেন ওটা বাজে জিনিস, ওতে কিচ্ছু হয় না। বিদুর হাসতে হাসতে বিক্রমকে বললেন, আরে তখন আমি মিথ্যে বলেছিলাম, কারণ তখন তুমি আজকের মতন শক্তিশালী ছিলে না। ওই সময় যদি তুমি চমৎকারী শরবত বা চমৎকারী পাউডারের মধ্যে কোনো একটা খেতে, তাহলে তোমার শরীর ওই শক্তি সামলাতে পারতো না, যার ফলে তুমি একলব্য হতে পারতে না। আর তুমি যা জেদি, মিথ্যে না বললে তোমাকে আটকানো যেত। এখন তুমি আমার আশার চাইতেও বেশি শক্তিশালী হয়ে গেছো, তাই এখন তোমার চমৎকারী পাউডার খাওয়ার সময় এসে গেছে। আজ বিক্রম যা করতে পারছে
যতটুকু শক্তিশালী হয়েছে সবটাই বিদুরের কারণে। তাই বিক্রম ওনার বিদ্যাকে অহেতুক প্রশ্ন করল না। আচার্য বিদুরের ওপর ভরসা রেখে সে পরবর্তী চ্যালেঞ্জের জন্য তৈরি হয়ে গেল। আচার্য তাকে বাজারের যে লিস্টটি ধরালো সেটা দেখে তো বিক্রমের চোখ ছানা বড়া হয়ে গেল। বিক্রম বলল, 50 বছরের পুরনো 4টে নীল গোলাপ, 2খানা সাপের বিষের ফল, 20 বছর পুরনো আয়ুর্বেদিক দুর্বা একগুচ্ছ, আর জল মূল শক্তি আছে এমন জাদুর পাথর। এসব দেখে বিক্রম ঘাবড়েও গিয়েছিল আর অবাকও হয়েছিল। এসব জিনিস সে কোথা থেকে আনবে? তার মুখটা বাংলার 5-এর মতন হয়ে গেছে দেখে বিদুর বললেন, কি হলো, কোনো সমস্যা? বিক্রম হড়বড় করে বলতে শুরু করলো, সমস্যা? আপনি জিজ্ঞেস করছেন সমস্যা? 50 বছর পুরনো গোলাপের দাম কমপক্ষে 3000 স্বর্ণমুদ্রা হবে। আর সাপের বিষের ফল? প্রথমত এরকম আজব জিনিস আমি পাবো কোথা থেকে? আর কোনো ক্রমে যদি পেয়েও যাই, এটা কোনোভাবে 8000 স্বর্ণমুদ্রার চেয়ে কমে হবে না। এটা কিনতেই আমার পকেট খালি। আয়ুর্বেদিক দুর্বার দাম শুরু হয় কত থেকে জানেন? 11,000 স্বর্ণমুদ্রা। আপনার লিস্টে লেখা সবচেয়ে সস্তা জিনিসও আমার জন্য দামি। জল মূল শক্তির পাথরের দাম পড়ে 2000 স্বর্ণমুদ্রা। সব মিলিয়ে 50,000 স্বর্ণমুদ্রা। আচার্য, এত টাকা কোথা থেকে পাবো? বিদুর একেবারে শান্ত গলায় বললেন, ওফ, তুমি কোথা থেকে কি আনবে বাপু তোমার ব্যাপার, আমি শুধু পাউডারটা ভালো করে বানাবো। বিক্রম নিজের সমস্যা বিদুরকে বোঝানোর চেষ্টা করছে, এদিকে বিদুরের কপালে একটা ভাঁজ অবধি নেই। এই দেখে বিক্রম রাগে গজগজ করতে করতে বলল, আচার্য, আপনি আচ্ছা মানুষ তো, আমি নিজের কষ্টের কথা বলছি আর আপনি পাত্তা দিচ্ছেন না। সব জিনিসের দাম বড্ড বেশি, আর সত্যি বলতে আমার জন্য অনেক পাউডার লাগে। তাহলে তো সৌর্য দলের কোষাগার খালি হয়ে যাবে জিনিস কিনতে কিনতে। তখন বিক্রমের মাথায় কিছু একটা এলো। সে মুখ বেজার করে বালিশের তলা থেকে একটা সবুজ কার্ড বের করলো। তারপর বিদুরকে বলল, আমার কাছে কেবল এই 10,000 স্বর্ণমুদ্রাই পড়ে আছে। অমৃতধারা নিলাম করে যা কামিয়েছিলাম সব শেষ। এই টাকায় খুব জোর একটা জিনিস কিনতে পারবো, বাকি জিনিস কিভাবে কিনবো জানি না। বিদুর চেয়ারে বসে হাসছে। বিক্রম মাথা খাটিয়ে বের করলো, এই স্বর্ণ মুদ্রা দিয়ে যদি আমি অমৃতধারার জিনিস কিনি, তো এগুলোকে নিলাম করে হয়তো চমৎকারী পাউডারের জন্য স্বর্ণ মুদ্রা জোগাড় করা যাবে। আচার্যও রাজি আছেন, কারণ অমৃতধারা বানানো তার কাছে এমন কিছু কঠিন ব্যাপার না। এসব ভেবে বিক্রম একটু চিন্তামুক্ত হলো আর বিদুর আংটির ভিতরে ঢুকে গেলেন। বিক্রম এখন অমৃতধারার কোয়ালিটি নিয়ে ভাবছে না, কত বেশি বিক্রি করা যায় সেটাই বেশি গুরুত্বপূর্ণ এখন তার কাছে। আগের বারের মতন সস্তার জিনিস কিনে অমৃতধারা বানিয়েছিল। বিক্রম বুঝেছে তার কাছে আপাতত যত জিনিস আছে তা দিয়ে 7 শিশি অমৃতধারা বানানো সম্ভব। যখন বিদুর অমৃতধারা বানানোর জন্য জড়িবুটি বাছাই করলেন, তখন বিক্রম নিজের গ্রিন কার্ড হাতে নিয়ে ভাবছে যে আবার তার সব টাকা শেষ হয়ে গেল। এবার বিদুর দেখলেন 7খানা শিশি টেবিলের ওপর রেখে বিক্রম হাসছে। তারপর আগেরবার যে ছদ্মবেশ নিয়েছিল সেভাবে মহলের একটা গোপন রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে দরবার নিলাম ঘরের দিকে গেল। নিজের পরিচয় লুকিয়ে বিক্রম নিজের সাথে 7খানা অমৃতধারার শিশি নিয়ে সৌরিনীর সামনে রাখল। সৌরিনী এতগুলো অমৃতধারা একসাথে দেখে অবাক হয়ে গেল। শিশি খুলে শুঁকে দেখে সে বুঝল এগুলো সব আসল অমৃতধারা। নিজে পরীক্ষা করার পর সে শিশি চরক গুরুর হাতে দিল। তিনিও পরীক্ষা করে বললেন, সব শিশির অমৃতধারা খাঁটি। সৌরিনী ছদ্মবেশী বিক্রমের দিকে তাকিয়ে হাসল। সৌরিনী ছদ্মবেশী বিক্রমের দিকে তাকিয়ে আপ্লুত হয়ে বলে উঠল, সত্যি কথা বলতে আমি কখনো ভাবিনি আপনি 6 মাস পরে আমাদের সাথে এত বড় ব্যবসা করতে আসবেন। কথাটা শুনে বিদুর বিক্রমের কণ্ঠ হয়ে জিজ্ঞেস করলেন, কবে নাগাদ বিক্রি হবে এই 7টা শিশি? সৌরিনী একরকম ব্যবসায়ী হাসি হেসে বলল, আপনার কি এক্ষুনি টাকা চাই? মানে আপনার টাকার খুব দরকার না হলে 1-2 দিন দাঁড়িয়ে যান। আসলে 7 শিশি অমৃতধারা একসাথে বিক্রি করা একটু সমস্যা, এমনটা সচরাচর দেখা যায় না। কয়েকটা দিন অপেক্ষা করে গেলে আপনার জন্য ভালো খরিদ্দার পাওয়া যাবে আর মুনাফা 10 গুণের চেয়েও বেশি হবে। বিক্রম মাথা নেড়ে হ্যাঁ জানালো। এবার বিদুর সৌরিনীকে বললেন, আপনি কি কয়েকটা জিনিস কিনতে আমাকে সাহায্য করতে পারেন? এ কথা শুনে সৌরিনী বিক্রমের দিকে দেখে বলল, কেমন জিনিস? এরপর বিদুর একটু ইতস্তত করে বলল, একটা জিনিস বানানোর জন্য কিছু অন্য জিনিস লাগবে। এইটুকু শুনে সৌরিনীর কান খাড়া হয়ে গেল। সে জানতে চাইল কি লাগবে। সৌরিনীর প্রশ্ন শুনে মনে হলো সে সাহায্য করতে ইচ্ছুক।
বিদুর সেটা বুঝে বললেন, 50 বছর পুরনো নীল গোলাপ, সাপের বিষের ফল, 20 বছর পুরনো আয়ুর্বেদিক দুর্বার একটা গোছা, জল মূল শক্তি আছে এমন জাদুর পাথর। ওখানে দাঁড়ানো চরকগুরু বুঝতে পারছিলেন না এই লোকটার এত জিনিস কেন দরকার। এই লোকটা চমৎকারী পাউডার বানানোর কথা ভাবছে না তো? এসব ভাবতে ভাবতে চরকগুরু ভাবলেন, চুপচাপ যা হচ্ছে দেখে যাওয়াই ভালো। সৌরিনী বলল, এসব জিনিস আমাদের কাছে নিলামের জন্য এলে আপনাকে জানিয়ে দেব। চরকগুরু সৌরিনীর চোখকে ফাঁকি দিতে পারলেন না। তাকে দেখে পরিষ্কার মনে হচ্ছে তিনি চিন্তিত। এটা দেখে সৌরিনীরও চিন্তা হচ্ছে, কিন্তু সে মনের ভাব বাইরে প্রকাশ করতে চায় না। এবার বিদুর বললেন, আমি যা যা বললাম এর মধ্যে কিছু যদি আসে তাহলে আমি আজকে যে টাকা পাবো তার থেকে ওই জিনিসের দাম কেটে নেবেন। এমনিতেও দুদিন আমি আসতে পারবো না, কারণ গুরুত্বপূর্ণ কাজ আছে। এই কথা বলে বিক্রম বেরিয়ে গেল। তার বেরিয়ে যাওয়ার সাথে সাথে সৌরিনী চরকগুরুর দিকে তাকিয়ে বলল, কি হলো চরকগুরু? লোকটা যা যা জিনিস কিনতে চাইছে সেটা শুনে আপনি এমন চমকে উঠলেন কেন? চরকগুরু এবার বললেন, ভদ্রলোক যা যা চাইলেন এসব তো চমৎকারী পাউডার বানাতে লাগে। এবার অবাক হওয়ার পালা সৌরিনীর। সে গোল গোল চোখ করে বলল, কিন্তু কিন্তু চমৎকার পাউডার বানাতে হলে চিকিৎসককে কমপক্ষে র্যাঙ্ক 4 হতে হয়। তার মানে? চরকগুরু মাথা নেড়ে বললেন, ভেবে দেখো একবার, সম্পূর্ণ ওহান সাম্রাজ্যে মাত্র 20 জন চিকিৎসক এমন আছেন যারা র্যাঙ্ক 4 এর। এ কথা শুনে সৌরিনী একটা চালাকির হাসি হেসে বলল, র্যাঙ্ক 4 এর চিকিৎসক? তাহলে এর সাথে তো একটু বেশি খাতির পাতানো দরকার। একে একটু বেশি বেশি সাহায্য করা দরকার, যাতে সঠিক সময় এলে একে দিয়ে আমি যা চাই ঠিক তাই করাতে পারি। সৌরিনী দরবারের কাছে বিক্রমের দরকারি জিনিস জোগাড় করা ছিল ভীষণ সহজ, কারণ সমস্ত ওহান সাম্রাজ্য তার নখদর্পণে। গতবারের আর এবারের নিলামের মধ্যে একটু পার্থক্য আছে। গতবার কম লোক ছিল, মূলত শক্তিশালী পরিবারের লোকজনই এসেছিল। বিক্রমের শক্তিচক্র পাওয়ার ঘটনায় এর মধ্যে অমৃতধারা বিখ্যাত হয়ে গিয়েছিল। তাই সব পরিবারের লোকজন বাড়ির ছোট ছেলে মেয়েদের জন্য অমৃতধারা কিনতে চাইছিল, যাতে তারা সময়ের আগে একলব্য র্যাঙ্ক পেয়ে যায়। বিক্রম বুঝল অমৃতধারা দেশের অন্য লোকজনের জন্য কি দুর্মূল্য একটা জিনিস, অথচ বিদুরের সাহায্যে এই জিনিস সে চাইলেই যত খুশি বানিয়ে নিতে পারে। বিক্রম কি এবার সৌরিনী দরবারের কোনো নতুন ফাঁদে ফেসে যাবে, নাকি আবার বিদুর তাকে বাঁচিয়ে দেবে? এই 7 শিশি অমৃতধারা কি নিলাম ঘরে বিক্রি হবে, নাকি এবার বিক্রমের জন্য থাকবে নতুন বিপদ? এর পরের গল্প জানতে হলে শুনতে থাকুন পকেট FM।